বিয়ের পর নতুন সাজানো ঘর। মোহিনী শাড়িতে শান্ত, নম্র, নিখুঁত এক নববধূ রূপে বসে আছে। প্রতাপ ঘরে আসে এবং বসে। জানো মেঘা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আমার স্ত্রী। আমি নিজেও না, জীবনটা যেন একদিনেই সব বদলে গেল। যখন তোমাকে প্রথম দেখেছিলাম সেই রাতেই মনে হয়েছিল তোমাকে যেন ভগবান নিজে পাঠিয়েছেন আমার কাছে। আমি সাধারণ একজন মেয়ে প্রতাপ। না, তুমি সাধারণ নও। তোমার চোখে একটা শান্তি আছে যা আমার ক্লান্ত মনটাকে ছুঁয়ে যায়। তুমি আমাকে বিশ্বাস করো? নিজের থেকেও বেশি। যদি কোনোদিন আমি কোনো ভুল করি? বিশ্বাস সরতে চলে না, ভয় পেও না মেঘা। এই বাড়িতে তুমি একা নও, আমি আছি। মোহিনীর মনে মনে বলে, এই মানুষটা কি করে এত সহজে বিশ্বাস করে? যদি সে জানতো আমি কি জন্য এসেছি। রাত গভীর হয়, কিছুক্ষণ নীরবতা, এবং প্রতাপ ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। মোহিনী তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। মোহিনী ফিসফিস করে নিজের সঙ্গে কথা বলে, ঘুমাও প্রতাপ, তোমার বাড়ির অন্ধকারটা আমাকেই খুঁজে বের করতে হবে। নাগমণি এখানে কোথাও আছি। দাদার প্রাণের বিনিময়ে নাগমণিকে নেওয়া হয়েছে, আমি ফিরিয়ে আনবেই। মোহিনী ধীরে উঠে পড়ে। পা টিপে টিপে প্রতিটা ঘর খোঁজে। চোখে মানুষের নয়, নাগিনীর তীক্ষ্ণ দৃষ্টি। মোহিনী মনে মনে বলে, ঠিক আছে, আজ না হোক কাল এই বাড়ির প্রতিটি ইট আমার সাথে কথা বলবে। চারিদিকে খোঁজে, কিছুই পায় না। আজ থেকে এই বাড়িই আমার যুদ্ধক্ষেত্র। প্রতিশোধ শুরু হয়ে গেছে। গভীর রাত। মোহিনী ধীরে পায়ে ফিরে আসে ঘরে, হাত শূন্য, চোখে হতাশা। প্রতাপ গভীর ঘুমে। মোহিনী প্রতাপের মুখের দিকে তাকিয়ে থাকে। এত নিশ্চিন্ত ঘুম, জানে না তার পাশে কি ঝড় দাঁড়িয়ে আছে। এই ঘুম তোমাকে আঘাত দেবে না। সকাল হলে তুমি শুধু আমাকে নতুন বউ হিসেবেই দেখবে। মোহিনী মনে মনে বলে, আজ এই সময় আমার নাগেন্দ্রর সাথে থাকার কথা ছিল, আমার পাশে, আমার ছায়া হয়ে। ক্ষমা করো নাগেন্দ্র, তোমার হাত ছাড়া এই শয্যায় বসে আছি, কিন্তু এই পথে আমাকেই হাঁটতে হবে। এই বাড়ির প্রতিটি নিঃশ্বাস আমি চিনে নেব। নাগমণি আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে না। মোহিনী ধীরে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। তার চোখ খোলা। সকালবেলা ভূমি হাতে পূজার থালা নিয়ে আসছে। মোহিনী সবে ঘর থেকে বেরিয়েছে। নতুন বউ, লাজুক চোখ। এই তো নতুন বউ উঠে পড়েছে। ঘুম ঠিক হয়েছে তো? হ্যাঁ বৌদি। আজ থেকে বৌদি না, আমাকে দিদি বলবি। এই বাড়িতে আমি তোর নিজের মানুষ। মোহিনী মনে মনে বলে, কতটা সহজভাবে আপন করে নিচ্ছে। কি করে মানুষ এত সহজে আপন করে নেয়? এই বাড়িটা বড়, কিন্তু মনগুলো কখনো কখনো খুব একা হয়ে যায়, কারণ সবাই সবার কাজে ব্যস্ত। তাই নতুন কেউ এসেছে, আমি খুব খুশি হয়েছি। তুমি খুব ভালো। ও চুপচাপ। সবসময় কি এমনই ছিলে? না, আগে আমি খুব রাগী ছিলাম। রাঘব আমাকে বদলে দিয়েছে। সে একটু চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে খুব যত্নশীল। সে যদি পাশে না থাকত, আমি হয়তো আজ এমন হতাম না। এই মানুষটাই, এই রাঘবই আমার দাদার খুনিদের একজন। জানিস মেঘা, এই বাড়িতে আমার সবচেয়ে বড় শক্তি আমার স্বামী। কেউ যদি আমাকে আঘাত করতে চায়, রাঘব সামনে দাঁড়াবে। তুমি খুব ভাগ্যবতী। দিদি জানে না তার স্বামীকে ভালোবাসার কারণেই সবচেয়ে বড় আঘাত পেতে চলেছে। দাদা, তোমার রক্তের দাম এই বাড়ির ভালোবাসা দিয়েই দিতে হবে। আমি কাঁদব, কিন্তু থামব না। রাঘবকে মারতেই হবে। আজই শেষ করব, আর দেরি নয়। দাদার রক্ত আজ উত্তর পাবে। দিদি, দাদা কোথায়? জানি না রে, সকাল সকাল বেরিয়ে গেছে। কিছু বলেনি কোথায় গেছে, কখন ফিরবে। একা থাকলে কাজটা সহজ হবে। হঠাৎ রাঘব এগিয়ে আসে, হাতে একটি প্যাকেট, মুখে চাপা হাসি। রাঘব প্যাকেটটা এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে ভূমি। ভূমি প্যাকেট খুলে দেখে একটি সুন্দর শাড়ি। দুজনের চোখে চোখ। তুমি মনে রেখেছ,
প্রতি বছরই বলি এত কিছু করার দরকার নেই। তোমার হাসিটাই আমার সবথেকে বড় উপহার। আজ দিনটা শুধু তোমার। তুমি জানো, এই বাড়িতে আমার হাসির কারণ শুধু তুমি। আমি চাই তুমি শুধু খুশি থাকো। মোহিনীর ভেতরের আবেগ এবং মনে মনে বলে, এই মানুষটাকেই আমি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আজ দিদির চোখে এত খুশি। আজ তাকে কষ্ট দিলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। না, আজ নয়। আজ দিদির সবচেয়ে খুশির দিনে আমি তার জীবন নষ্ট করব না। প্রতিশোধ অপেক্ষা করতে পারে, মানুষের হাসি পারে না। দিদির খুশির দিকে তাকিয়ে থাকে আর নিজের ভিতরে একটা অদ্ভুত ভার নামিয়ে রাখে। ঠিক তখন প্রতাপ দ্রুত পা ফেলে সেখানে আসে। শোনো, কাকা ফিরছে আজ। সত্যি? এতদিন পর? ভালোই হলো, বাড়িটা আজ বেশ জমে যাবে। কতদিন পর সবাই একসাথে হবে। মোহিনীর ভিতরের ভাবে, আর একজন খুনি এই বাড়িতে ঢুকতে চলেছে। দাদা, তোমার শত্রুর তালিকা একটা একটা করে পূর্ণ হচ্ছে। প্রতাপ মোহিনীর দিকে তাকায়। মেঘা, তুমি একটু আমার সাথে বাইরে যাবে? মোহিনীর চমক ওঠে। এখন? হ্যাঁ, একটু দরকার আছে। ও, নতুন বউ নিয়ে বেরোনোর অজুহাত। সাবধানে যাস প্রতাপ, বেশি দেরি করিস না। তিনজন হাসে। মোহিনীর মনে মনে দ্বিধা। এই হাসির মাঝেই আমি বিষ হয়ে দাঁড়িয়ে আছি। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, কাকা আসার আগেই। ভূমি ও রাঘব ভিতরে চলে যায়। বৌজির জন্য একটা উপহার কিনতে চাই। আজ তার জন্মদিন। তুমি থাকলে ভালো বুঝে নিতে পারবো। ঠিক আছে, চলো। মোহিনী মুখে হালকা হাসি এবং নিজের মনে মনে বলে, দিদির জন্য উপহার। এই বাড়িতে একমাত্র মানুষ যাকে আঘাত করতে আমার হাত কাঁপে। প্রতাপ আর মোহিনী বেরিয়ে যায়। একটা ভিড়ভাট্টা বাজার, মানুষের কোলাহল, দোকানের ডাক। প্রতাপ আর মেঘা পাশাপাশি হাঁটছে। এই বাজারটাই ছোটবেলায় কত মজা করেছি। এখানেই দৌড়েছি, এখানেই প্রথম ডাক্তারি পাশ করার খবর শুনেছি। তুমি এখানে অনেককেই চেনো মনে হচ্ছে। চেনা না হলে কি হয়, এরা সবাই আমার নিজের লোক। একটা সবজির দোকানে দাঁড়ায়। কাকা, কেমন আছো? তোমার দয়াই ভালো আছি বাবা। তুমি খুব ভালো, সব সময় খুশিতে থাকো। হঠাৎ এক লোক দৌড়ে আসে। ডাক্তারবাবু, আপনি না থাকলে আমার মেয়েটা বাঁচত না। আজও ও ঠিক করে হাঁটছে আপনার জন্য। আরে কাকা, এগুলো বলবেন না। আমি শুধু আমার কাজটাই করেছি। আপনি ভালো থাকবেন ডাক্তারবাবু। হঠাৎ মেঘার দিকে তাকিয়ে বলে, ইনি কে? ইনি আমার স্ত্রী। মোহিনী হাত জোড়ো করে নমস্কার করে। ভগবান আপনাদের মঙ্গল করুক। আপনি খুব ভাগ্যবতী যে ডাক্তারবাবুর মতো মানুষ পেয়েছেন। যে মানুষটা এতজনের জীবন বাঁচিয়েছে, আমি কি তাকে মিথ্যে ভালোবাসার নামে আঘাত দিতে পারি? প্রতাপ হাঁটতে শুরু করে। মেঘা পাশে। তুমি ঠিক আছো? হ্যাঁ। মোহিনী মনে মনে ভাবে, এই মানুষটা খারাপ নয়, কিন্তু দাদার রক্ত, সে কি ভুলে থাকা যায়? প্রতিশোধের পথ আরও কঠিন হয়ে গেল দাদা, কারণ আমি একজন ভালো মানুষকে চিনে ফেলেছি। গভীর রাত, বাড়ির সবাই ঘুমে। প্রতাপ গভীর ঘুমে। পাশে মেঘা শুয়ে আছে। হঠাৎ চোখ খোলে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। ধীরে সে বিছানা ছাড়ে। মেঘার শরীর ধীরে ধীরে সাপের রূপ নেয়। সে নিঃশব্দে বেরিয়ে যায় কাকার ঘরের দিকে। কাকা গভীর ঘুমে। সাপরূপী মেঘা ধীরে ধীরে এগিয়ে আসে। এক মুহূর্ত থামে। চোখে ঘৃণা, প্রতিজ্ঞা। কোনো শব্দ নয়, শুধু এক মুহূর্তের ঝাঁপ। আলো নিভে যায়। হঠাৎ ঘরে হালকা আলো। মোহিনী নাগিন রূপে। এই ছিল প্রথম যে রক্ত আমাদের বংশ মুছতে চেয়েছিল, তার হিসাব আজ শুরু হলো। প্রতিশোধ শুধু রাগ নয়, এটা অপেক্ষা। আর এই পথ থেকে আর ফেরা নেই। সকালবেলা বাড়িতে চিৎকার। কাকার মৃতদেহ। সাপের আঘাতের চিহ্ন পায়ে। শুধু নিথর দেহ। ভূমি কান্নায় ভেঙে পড়ে। প্রতাপ হতভম্ব, বিশ্বাস করতে পারে না। রাঘব দূরে দাঁড়িয়ে, তার মুখে স্পষ্ট ভয়।
রাঘবের কণ্ঠ ভেতরে ভেতরে কাঁপে। যদি আমি বলি তাহলে পরেরটা আমি। রাঘবের চোখে ভয় জমে আছে, মুখ বন্ধ। রাতের বেলা রাঘবের ঘর। রাঘব বসে আছে। হঠাৎ দরজায় শব্দ। না না, আমি কিছু করিনি। ভেতরে এসো না, আমাকে মেরো না। ভূমি দ্রুত ঢোকে। এইসব কি বলছো? আমি ভূমি। রাঘব তাকায় না, চোখে পাগলামির মতো ভয়। তুমি না, ও আসবে, আমাকে মেরে ফেলবে। কে? রাঘব, আমার দিকে তাকাও। একটু নীরবতা। আমি জানি আজ রাতেই আমার পালা। কেউ তোমাকে মারবে না, আমি আছি। তুমি জানো না ও থামবে না। কেউ? স্পষ্ট করে বলো। না বললে তোমাকেও। রাঘব, আমি তোমার স্ত্রী। আমাকে না বললে কাকে বলবে? নাগিন। কি বলছো তুমি? রাঘব ভেঙে পড়ে। বাবা, কাকা, মামা তিনজন একসাথে গিয়েছিল এক মন্দিরে। সেখানে ছিল এক নাগ আর নাগমণি। তারা কি করেছিল? লোভ, ক্ষমতা সবকিছু একসাথে। নাগটিকে ওরা মারতে চেয়েছিল নাগমণি নেবার জন্য। আর তুমি? তুমি কি করেছিলে? আমি জানতাম না, সত্যি বলছি আমি জানতাম না। সব বুঝেছি তখন, যখন অনেক দেরি। তারপর? আমি বাবাকে বাঁচাতে গিয়েছিলাম। হঠাৎ সামনে পড়ে থাকা ছুরিটা নিয়ে আমি চাইনি, কিন্তু হয়ে গেছে। ভূমির চোখ বড় হয়। ভূমির নিঃশ্বাস আটকে যায়। তাই কাকা? সে কথা শেষ করতে পারে না। মৃত্যুর সময় নাগটা তাকিয়েছিল আমার দিকে, বলেছিল কেউ বাঁচবে না, আমার বোন প্রতিশোধ নেবেই। এটা শুরু মাত্র। আমি জানি ও আসবে। ভূমির চোখ ভিজে যায়। চারিদিকে নীরবতা। রাঘব হঠাৎ ভূমির সামনে হাত জোড়ো করে বলে, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। শোনো, আমি বিশ্বাস করি তোমাকে। তুমি জেনে শুনে কোনো ভুল করনি। তুমি একা নও। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। রাঘব অবাক হয়ে তাকায়। ও মানুষ নয় ভূমি। আমি ভয় পাচ্ছি না। আমরা লড়ব একসাথে। রাঘব ধীরে মাথা নাড়ে, চোখে প্রথমবার একটু ভরসা।